আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এই ফোনটার মডেল হচ্ছে সিম্ফনি A30। এই ফোনটার সমস্যা হচ্ছে কয়েকদিন ধরে নাকি ফোনে চার্জ থাকে না। তো কাস্টমার ব্যাটারিও চেঞ্জ করছে কিন্তু তারপরে কোনো কাজ হয়নি। কারণ ফোনটাতে আইসিতে হয়তো সমস্যা সেজন্যই বা ফোনের আইসিতে শর্ট। তো দেখতে পাচ্ছেন ফোনটা অন হচ্ছে। তো যখন আমি পাওয়ার সাপ্লাই লাগালাম তখন কোনো রিডিং আসেনি, কিন্তু যখন আমি পাওয়ার প্রেস করলাম তখন 19-20 মানে খুব বেশি ওভার রিডিং দেখাচ্ছিল। তো এখনো পর্যন্ত 19-20 রিডিং অবস্থায় দাঁড়িয়ে আছে। তো আমরা দেখব মোবাইলটা স্লিপ মোড যাওয়ার আগ পর্যন্ত কতটুকু রিডিং থাকে। তো দেখতে পাচ্ছেন আমার ফোনটা স্লিপ মোড চলে গেছে কিন্তু তারপরও রিডিং দেখাচ্ছে 6, 10, 13 এরকম। তো এই সমস্যাটার কারণ হলো সিপিইউ আইসি। সেই আইসিটা হয়তো শর্ট হয়ে গেছে বা আইসিটার সমস্যা হয়ে গেছে। তো আমি আজকে দেখাবো স্টেপ বাই স্টেপ এই সমস্যার কিভাবে সমাধান করতে হয়। যারা বাটন ফোনের বিশেষ করে বেশি কাজ করেন তারা অবশ্যই এই ভিডিও দেখলে কিছু না কিছু শিখতে পারবেন। যারা কিপ্যাড ফোনের আইসি চেঞ্জ করেন তাদের ক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে। তো এই কাজ করতে গেলে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ অনেক সময় দেখা যায় আইসি চেঞ্জ করলাম কিন্তু ফ্লাশ নিচ্ছে না বা আইসি চেঞ্জ সঠিকভাবে হলো কিনা সেটাও বুঝতে পারতেছেন না। ওইরকম সমস্যা অবশ্যই এই ভিডিওতেই আমি তুলে ধরবো। তো আমি ফোনটা দেখতে পারলেন সবগুলো খুলে ফেললাম। এখন ফোনের যে উপরের স্টিকারটা সেটা খুলবো। খোলার পর আপনারা চেষ্টা করবেন সবসময় যে স্টিল প্যানেলটা থাকে সেটা যেন হিট দিয়ে খোলা হয়, কারণ হিট দিয়ে খুললে অক্ষত অবস্থায় খোলা যায় এবং বোর্ডের কোনো প্রিন্ট ওঠে না। হয়তো তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু তারপরও আপনি যখন নাকি স্টিল প্যানেলটা খুলে আবার সেটা লাগিয়ে দেবেন তাহলে ফোনটা একটু বেশি টেকসই হবে। কারণ ওইখানে ধুলাবালু থেকে অনেকটা প্রোটেক্ট পাবে বা পানি থেকে অনেকটা প্রোটেক্ট পায়। তো যাই হোক, আমি সবসময় কাস্টমারের স্টিল প্যানেলটা খুলে আবার লাগিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এখানে আমি কিপ্যাড ফোনের স্টিল প্যানেল তোলার ক্ষেত্রে এখানে আমি হিট রেখেছি 300+, 305-10 এরকম টেম্পারেচার। তো আবার আইসির ক্ষেত্রে এই হিটটা ব্যবহার করবেন না। আইসির ক্ষেত্রে আমি সাধারণত ইউজ করি 280-র ভিতরে। তো 280-র ভিতরে আহ, খুব সহজেই আইসি তোলা যায়। তো আমার এই ফোনের যে আইসিটার নাম্বার হচ্ছে MT6261DA, মানে মিডিয়াটেকের 6261DA। তো দেখতে পারলেন আমি খুব সহজেই স্টিল প্যানেলটা তুলে ফেললাম। তো তো আমি বোর্ডটা একবারে ক্লিন দেখতে পেলাম এবং সেখানে কোনো প্রকার ফাঙ্গাস পড়েনি বা পানিতে পড়ছে এরকম কোনো চিহ্ন নাই। তো এরকম সমস্যা হয় বর্তমানে অনেক কিপ্যাড ফোনেরই দেখা যাচ্ছে যে চার্জ থাকে না, আগের মতো টেকসই করে না। তো অনেকেই ব্যাটারি চেঞ্জ করে তারপরও কোনো কাজ হয় না। কারণ সেটা বিশেষ করে বুঝতে হবে যে আপনার ফোনটা অন হওয়ার পর বা যখন নাকি স্লিপ মোডে যায় তখন স্লিপ মোডে যাওয়ার পর কোনো রকম রেডিং থাকে কিনা। সেখানে তো যদি রেডিং থাকে তাহলে তো আইসিতে সমস্যা, আর যদি রেডিং 0 থাকে তাহলে আইসি ঠিক আছে। আর তারপরে এখানে একটা দেখার বিষয় আছে, আপনার অফ অবস্থায় যদি কোনো রেডিং থাকে তাহলে সেটা বুঝতে হবে হয়তো কোনো জায়গায় শর্ট আছে। আর যদি অন অবস্থায় রেডিং থাকে তাহলে আইসিতে শর্ট। তো দেখতে পারলেন যে আমি খুব সহজেই 280-র ভিতরে টেম্পারেচার রেখে আইসিটা তুলে ফেললাম। এবং এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো যে আইসির বোর্ডে থেকে যে পিনগুলো সেগুলো প্রত্যেকটা ভালোভাবে ডিসোল্ডার করতে হবে।
তো আমি ডিশোল্ডার করার জন্য এই ডিশোল্ডার উইক দিয়ে আস্তে আস্তে করে প্রত্যেকটা বল আমি ক্লিন করতেছি, তোলার চেষ্টা করতেছি। তো দেখতে পারতেছেন এখানে খুব বেশি ঘষা মাজা করা যাবে না, খুব আলতোভাবে আইসির বলগুলো ক্লিন করার চেষ্টা করবেন, কারণ অনেক সময় একটা প্রিন্ট যদি বল যদি উঠে যায় তাহলে আপনার লাগাতে গেলে অনেক হ্যাঙ্গাম করতে হয়। তো এর আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা ফোনের 4-5টা বাটন কাজ করছিল না, তারপর একেবারে আইসির ভিতর থেকে বল টেনে তারপর ওই কিপ্যাডের লাইনে লাগিয়ে দিয়েছিলাম। তো এগুলা কাজ আসলে খুব জটিল। আপনি যদি নতুন অবস্থায় এরকম করতে গেলে খুব পারবেনই না এরকম অবস্থা। তো যাই হোক, এখানে প্রত্যেকটা বল আপনি ভালোভাবে পরিষ্কার করবেন, ভালোভাবে ক্লিন করবেন। যদি কোনো বলের উপর আপনার এই যে রজন বা অন্য কোনো রকম গাম লেগে থাকে তাহলে সেগুলা একটা একটা করে টুইজারের মাথা দিয়ে সেটা পরিষ্কার করে নিতে হবে। যদি কোনো বলের উপর যদি আপনার ময়লা থাকে বা কোনো রকম গাম থাকে তাহলে সেটা আইসির সাথে কানেক্ট হবে না, এবং আইসির যে কোনো বল আপনার যদি লাইনের বল হয়ে থাকে, এনসি কানেকশন বা গ্রাউন্ড না থাকে তাহলে হয়তো সমস্যা হবে। আর যদি এনসি কানেকশন হয় হয়তো বলটা মিসিং হলেও সমস্যা হবে না। তো তো এগুলা একটু সময় নিয়ে পরিষ্কার করবেন। তো আর যারা এই ফোনের কিপ্যাড ফোনের বিশেষ করে আইসি চেঞ্জ করতে জানেন না বা কিভাবে স্টেপ বাই স্টেপ আইসি চেঞ্জ করতে হয় সে নিয়েও আমার অনেক ভিডিও রয়েছে, সেগুলো দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আর শিখতে পারবেন কিভাবে বিশেষ করে আইসি চেঞ্জ করতে হয়। তো দেখতে পারলেন যে আমি একেবারে ক্লিন করে নিয়েছি, প্রত্যেকটা বল একবারে স্পষ্ট। যাই হোক, আমার ক্যামেরার জন্য হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, আপনারা দোয়া করবেন। আমি একটা হয়তো ক্যামেরা নিব না, কিন্তু একটা লেন্স নেওয়ার ইচ্ছা আছে, আপনারা দোয়া করবেন আমি যেন ক্যামেরা লেন্স নিয়ে আপনাদেরকে আরো ভালোভাবে ভিডিও কোয়ালিটি দেখাতে পারি ক্লিয়ারভাবে। তো দেখতে পারতেছেন যে আমি অন্য একটা ফোন থেকে, জিডিএল ফোন থেকে মিডিয়াটেকের আইসিটা খোলার চেষ্টা করতেছি। তো মিডিয়াটেকের আইসিটা খুলে তারপর ওইটা রিভলভ করব। তো আমি আগেই দেখে নিয়েছি যে এই যে মিডিয়াটেকের আইসিটা যে বোর্ডে লাগানো আছে সেই বোর্ডটা ওপেন হয় কিনা, অন হয় কিনা, কারণ নষ্ট বোর্ড থেকে যদি আনা হয় বা আইসি যদি ভালো না থাকে তাহলে তো আপনি কনফার্ম হতে পারবেন না যে আইসি সমস্যা নাকি ফোনে অন হচ্ছে না আইসিটা ওই বোর্ডে লাগানোর পর। তখন আমি যেহেতু কনফার্ম যে আইসিটা ভালো আছে, তারপর এটা আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। প্রথম অবস্থায় সেখানে একটু এই আইসি পেস্ট দিয়ে তারপর সোল্ডারিং আয়রন দিয়ে উপরে ভালোভাবে ঘষে নিচ্ছি। তারপর এগুলো প্রত্যেকটা বল ভালোভাবে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পর আপনাকে রিবোলিং করতে হবে। তো দেখতে পারতেছেন আমি একবারে ক্লিন করে ফেলেছি। এখন আমি একটু থিনার দিয়ে তারপর আইসিটা পরিষ্কার করব। তো দেখতে পারতেছেন একেবারে ক্লিয়ার হয়ে গেছে, প্রত্যেকটা বল একবারে স্পষ্ট দেখা যাচ্ছে। তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো রিবোলিং করতে হবে। রিবোলিং প্লেট হিসেবে আমার কাছে মাস্টার প্লেট রয়েছে। তো এই বিশেষ করে যদি আপনার কাছে মাস্টার প্লেট থাকে তাহলে মোটামুটি সব ধরনের কিপ্যাড ফোনের সব ধরনের আইসি রিবোলিং করতে পারবেন। তো আমি আবারও একটু পেস্ট দিয়ে একটু সোল্ডারিং করে নিচ্ছি প্রত্যেকটা বল, যাতে বলগুলা
তে আবার সহজেই রিবোলিং করার পর যেন বলগুলা ক্লিয়ার ওঠে। তো তো আমি আবারও একটু পরিষ্কার করে নেব। তো আইসিটা আমি পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পর এখন আমি সেটা রিবোলিং করব। তো আমি প্রথমে এই ট্যাপ দিয়ে তারপর মাস্টার প্লেটে লাগিয়ে নিলাম। লাগানোর পর উপর দিয়ে আলতোভাবে আপনার যে আইসি পেস্ট সেটা আস্তে আস্তে করে লাগানোর চেষ্টা করতেছি। তো পরে আমি একটু কাপড় দিয়ে তারপর উপরে যে আইসি পেস্টটা রয়েছে সেটা মুছে নেব, যাতে অতিরিক্ত আইসি পেস্ট না থাকে। কারণ অতিরিক্ত যদি আইসি পেস্ট লাগানো থাকে আশেপাশে, তাহলে সেগুলা এদিক সেদিক চলে যাবে এবং আইসির বলগুলো সঠিকভাবে উঠবে না। তো দেখতে পাচ্ছেন আমি একটু কাপড় দিয়ে সেটা ক্লিন করে নিচ্ছি। তো এখন টুজে দিয়ে একটু চাপ দিয়ে হালকাভাবে তারপর 235 ডিগ্রি তাপমাত্রায় হিট দিচ্ছি। তো 235 ডিগ্রি তাপমাত্রায় হিট দেওয়ার পর আমি একটু ওয়েট করতেছি ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। তারপর এখান থেকে আমি ট্যাপটা উঠিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন হালকা থিনার দেওয়ার পরই আমার আইসিটা উঠে আসলো খুব সুন্দরভাবে। তো এখন আমাকে সেটা পরিষ্কার করতে হবে। আমি অলরেডি পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে আমাকে যেটা করতে হবে সেটা হলো আইসির বসানোর যে স্থানটা, সেখানে আমাকে একটু পেস্ট দিয়ে তারপর চতুর্দিকে হালকা করে তাপ দিয়ে তারপর পেস্টটা ছড়িয়ে নিতে হবে, যাতে আইসি যে পেস্টটা দেব সেটা যেন চতুর্দিকে লেগে থাকে। তো আইসিটা সঠিকভাবে বসানোর পর আমি এখানে 250 এরকম তাপমাত্রায় হালকা করে হিট দিচ্ছি। প্রথমে আমি আইসিটা বসিয়ে নেব। আইসিটা যখন বসানো হয়ে যাবে তখন আমি আর একটু পেস্ট নেব। পেস্ট নিয়ে তারপর 280 তাপমাত্রায় হিট দেব। তো দেখতে পারতেছেন আমি আর একটু পেস্ট দিয়ে তারপর এখানে 280 তাপমাত্রায় হিট দিচ্ছি। তো আমি 280 তাপমাত্রায় হিট দেওয়ার পর আমি হালকা করে আইসিটা নাড়িয়ে দেব, তাহলে বুঝতে পারবো যে আইসিটা সঠিকভাবে বসছে কিনা। তো আমার আইসিটা অলরেডি বসানো শেষ। এখন একটু ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছেন যে আমার ফোনটা অন হচ্ছে, কিন্তু এখন এই ভার্সনটা আইসির ভার্সনটা হয়তো মিলে নাই, সেজন্য সাদা আসছে। যদি আমি সেম বোর্ড থেকে এনে লাগাতাম তাহলে অবশ্যই সিম্ফনি A30 হিসেবে অন হয়ে যেত। তো যাই হোক, এখন আমাকে ফ্লাশ করতে হবে। ফ্লাশ করার জন্য আমি CM2 ইউজ করতেছি। তারপর এখানে যে চার্জের পোর্ট থেকে এখানে কোনো পয়েন্ট ছিল না এর আগে থেকে। তো আমি চার্জিং পিন আলাদাভাবে 4টা লাইন টানা দিয়ে তারপর ইউএসবি লাগানোর চেষ্টা করতেছি, কিন্তু তারপরও কম্পিউটারের সাথে কানেক্ট হচ্ছিল না। একটা লেখা আসছিল যে আরটিসি ব্লকড, আরটিসি ব্রোম ফেইল্ড এরকম দেখাচ্ছিল। তো এই সমস্যাটার কারণ আমি পরে দেখতে পেলাম যে আমার CM2 যে এমটিকে ফ্ল্যাশ ফাইলটা, সেটাই সমস্যা করেছিল। তো যাই হোক, অবশেষে আমি নতুন করে আপডেট যে এমটিকে সফটওয়্যারটা সেটা ডাউনলোড করে তারপর আবার ফ্ল্যাশ দিয়েছি। এখন ফোনটা দেখতে পারতেছেন যে ওপেন হয়ে গেছে।
তো যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।